নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় এবার বিজেপির ব্লিটজক্রিগ, এই শব্দটার মানে কি? ডিকশনারি বলছে an intense military operation intent to bring a swift victory। এটা মিলিটারি অপারেশনের ক্ষেত্রে বলা হলেও আক্ষরিক অর্থে ব্লিটজক্রিগ বলতে বোঝায় যে চতুর্দিক থেকে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা যাতে প্রতিপক্ষ ঘাবড়ে যায়। মানে কার্পেট বম্বিং বলতে আমরা যা বুঝি সেটাই কার্যত ব্লিটজক্রিগ। বাংলায় এবার ক্ষমতা দখলের জন্য বিজেপি কিন্তু সেই রাস্তাতেই যাবে। আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলছি, আপনারা যদি সহমত হন আমার বক্তব্যের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যদি দ্বিমত পোষণ করেন তাও লিখে জানাবেন। গণতন্ত্রে সব ধরনের মত প্রকাশ অত্যন্ত দরকার, তাতে গণতন্ত্রের ভিত সুদৃঢ় প্রতীত হয়। সবাইকে আমার কথায় সহমত হতে হবে তার কোনো কারণ নেই, দ্বিমতও প্রকাশ করতে পারেন। অনেকে সহমত পোষণ করবেন, অনেকে দ্বিমত পোষণ করবেন। এক, এই যে রাজীব কুমারের কেসটা সুপ্রিম কোর্টে উঠলো 6 বছর বাদে, এমনি এমনি উঠলো? শীতঘুম কাটিয়ে হঠাৎ করে সিবিআই আদালতে চলে গেল, সলিসিটর জেনারেল সিবিআই এর পক্ষে সওয়াল করলেন, তুমুল বর্ষিত হলেন সলিসিটর জেনারেল যে 6 বছর ধরে কেন ডাকেননি রাজীব কুমারকে। জুৎসই জবাব দিতে পারেননি, কিন্তু সলিসিটর জেনারেল বলেছেন যে ধর্মাবতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার উপর বিশ্বাস রাখুন, আমাকে সুযোগ দিন আমার কথা বলায়। একটা আদালত অবমাননা আছে এবং একই সঙ্গে একটা রিভিউ পিটিশন আছে। শুনানি হবে 17ই অক্টোবর, শুনানি হবে। শুনানিতে কি হবে সেটা আপনারা পরে জানবেন, কিন্তু বিষয়টা হলো যে ঠিক নির্বাচনের আগে রাজীব কুমারের এই যে জামিন খারিজের মামলা আবার উঠলো কিন্তু সুপ্রিম কোর্টে, এবং সলিসিটর জেনারেল জোরালো সওয়াল করলেন এবং বললেন সিবিআই এর অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, মূলত বিষয়টা রাজ্য সরকারের সঙ্গে। দেখুন, সারদা চিটফান্ড মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই বাধাপ্রাপ্ত হয়েছে, তাহলে যুগ্ম অধিকর্তার বাড়ি ঘেরাও করা হয়েছিল, এগুলো আমরা সব জানি। রাজীব কুমারের তখন কলকাতার কমিশনার, তার বাড়িতে সিবিআই অতর্কিতে হানা দেওয়ার পর শেক্সপিয়ার সরণি থানা থেকে পুলিশরা আসেন, সেই ছবি আমরা জানি। মুখ্যমন্ত্রী অবস্থান শুরু করে দেন ধর্মতলায় ডরিনা ক্রসিং এর কাছে, সেগুলো আমরা সব জানি। আতঙ্কিত হয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী যে কমিশনারের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা অতর্কিতে, তিনি চলে এসেছিলেন পুলিশ কমিশনারের বাড়িতে। একজন পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই আধিকারিকরা এসছেন, জিজ্ঞাসাবাদের জন্যই এসেছিলেন, মুখ্যমন্ত্রী দৌড়ে এলেন। বুঝতে পারছেন কেসটার কত গুরুত্ব মুখ্যমন্ত্রীর কাছে? এটা আসলে প্রশাসনের উপর চাপ। রাজীব কুমার মুখ্যমন্ত্রীর ব্লু আইড বয়, সবাই জানেন। মুখ্যমন্ত্রী যেখানে যান রাজীব কুমার তার সঙ্গী হন, মনোজ পন্থ যান, রাজীব কুমার যান। এই যে সারদা চিটফান্ড মামলায় পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের সিবিআই তলব করেছিল, কয়লা পাচার মামলায় অন্তত 7 জন আইপিএস অফিসারকে দিল্লিতে প্রবর্তন ভবনে ইডি তলব করেছিল। তার মধ্যে কোটেশ্বর রাও, জ্ঞানবান ছিলেন বোধহয়, অনেকে, শ্যাম সিং, গরু পাচার মামলায় অনেককে তলব করেছিল, প্রায় 2 ডজন। এই সরকার মূলত টিকে আছে পুলিশ প্রশাসনের একটা অংশের সমর্থন, তারা চোখ কান বুজে সমর্থন করে। বিরোধীরা কি বলেন যে পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী খুলে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন, তারা অনেকে অনেক কিছুর সঙ্গে যুক্ত। এই যে নাম জড়িয়েছে কয়লা, গরু ইত্যাদির সঙ্গে, আধিকারিকদের নাম জড়িয়েছে, তো মুখ্যমন্ত্রী এগুলো দেখেও দেখেন না, তিনি একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছেন, যা খুশি করো। বিনিময়ে
নির্বাচনের সময় আমার দলকে জেতাতে যা করার তাই করতে হবে। অর্থাৎ এই সরকারটা, এই রাজনৈতিক দলটা একান্তভাবে পুলিশ নির্ভর রাজনৈতিক দল। বিরোধীরা যে অভিযোগটা করে, বাংলার মানুষও কিন্তু অনেকেই বিরোধীদের এই অভিযোগের সঙ্গে সহমত পোষণ করে। তাহলে প্রশাসনের উপর চাপ দিলে প্রশাসনের পরিকাঠামোর উপর চাপ পড়ে। যে সমস্ত অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকরা নিজেদের কর্তব্যকে অবহেলা করে মহিয়সী নারীর সেবা করতেই প্রস্তুত, তাদের কাছেও এটা বার্তা আগে থেকে দিচ্ছে। দেখুন, কেন্দ্রের শাসক দল, মুখ্যমন্ত্রী বলেই পেরেছিলেন একটা প্রশাসনিক সভায়, আমার প্রশাসনের উপর চাপ দিচ্ছে কমিশন। একদিকে কমিশনের এসআইআর, কমিশনের প্রবল চাপ, কমিশনের বিধি মানবার জন্য মুখ্য সচিবকে চিঠি, অন্যদিকে 6 বছর বাদে রাজীব কুমারের মামলাটা সুপ্রিম কোর্টে উঠল। কোনোটাই কাকতলীয় নয়, একটার সঙ্গে একটা যোগ আছে। একটাই বার্তা দেওয়া, অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের আইন মেনে কাজ করুন, যেটা আইন সেটা করুন, আইনের শাসন প্রতিষ্ঠিত করুন, শাসকের আইনে ভরসা রাখবেন না। যদি ভরসা রাখেন, দেশের আইন আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে। এবং কেন্দ্রীয় সরকার চাইলে, এরা সব সেন্ট্রাল ক্যাডার, অনেক কিছু করতে পারে। সেই পথেই কিন্তু যাচ্ছে। হঠাৎ করে 6 বছর বাদে রাজীব কুমারের মামলাটা সুপ্রিম কোর্টে উঠলো, সলিসিটর জেনারেল সিবিআই এর তুমুল সওয়াল করলেন, সময় চেয়ে নিলেন, অনেক কিছু তার বলার আছে। শেষ পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতি সম্মত হয়েছেন সোমবার। এটাকে কাকতলীয় বলতে রাজি নই। 2, আমি আগের একটা প্রতিবেদনে বলেছিলাম, লক্ষ্মী পুজোর পর এই বিভিন্ন এজেন্সি সক্রিয় হবে। তার প্রমাণ আপনারা পেয়েছেন তো। 21 মাস বাদে সুজিত বসুর বাড়িতে, নিতাই দত্তর বাড়িতে এবং তাদের গুদামঘরে, সুজিত বাবুর ছেলের রেস্টুরেন্টে তল্লাশি হলো। কত 45 লক্ষ টাকা নাকি বাজেয়াপ্ত হয়েছে। যাই হোক, সেটা কার কাছ থেকে হয়েছে সেটা ইডি স্পষ্ট করে বলেনি। একটা বিজ্ঞপ্তি দিয়েছিল 45 লক্ষ টাকা তারা উদ্ধার করেছে। তাহলে 21 মাস বাদে সুজিত বাবুর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান হলো। আগামী দিনে আরো হবে। শুধু সুজিত বসু নয়, অনেকের বাড়িতে অভিযান হবে। 3, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলের ফরেন্সিক রিপোর্ট এজেন্সির হাতে আছে, চুপ করে বসে আছে। কালীঘাটের কাকু ওই লিপস অ্যান্ড বাউন্সের সিও ছিলেন। লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি আপনারা জানেন। সিও কে পুলিশ ধরলো, এজেন্সি ধরলো, সরি ইডি। তিনি এখন জামিনে আছেন। তাহলে বড় কর্তারা ঘুরে বেড়াচ্ছেন, এটা তো বিশ্বাসযোগ্য কি? ছোট বাবু ঘুরে বেড়াচ্ছেন, আস্ফালন করছেন, একে দেখে নেব, ওকে দেখে নেব, এই চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ। আর তার কোম্পানির সিও, যাকে ইডি গ্রেপ্তার করেছিল, তিনি জামিনে আছেন। এ দুটো আপনারা মেলাতে পারছেন? মেলাতে পারবেন না স্বাভাবিক বুদ্ধিতে, কিন্তু এবার আপনারা মেলাতে পারবেন। কারণ কেন্দ্রের শাসক দল এইটুকু বুঝতে পেরেছে যে লোক দেখানো অভিযান করে কয়েকজন চুনোপুটিকে গ্রেপ্তার করলে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবেন না, তারা ভাববেন সেটিং আছে। তাহলে এই সেটিং এর তত্ত্বটাকে নস্যাৎ করবার জন্যই এবার এজেন্সি অ্যাক্টিভ হবে। এবং দেখুন, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক সবাই চায় তো, তিনি যে দলেরই সমর্থক হন না কেন, চান। তাহলে প্রকৃত অপরাধীরা বুক পুলিয়ে ঘুরে বেড়াবে আর কিছু আমচা চামচা বেলচা কে এজেন্সি ধরবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ অ্যাকসেপ্ট করবে না। প্রকৃত অপরাধী কে বা কারা সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, তাদের কাছে স্পষ্ট দিনের আলোর মতো। সংগঠিত অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে এই নিয়োগ নিয়ে, একজনের পক্ষে সম্ভব নয়। এটা একটা দুষ্ট চক্র, দীর্ঘদিন ধরে সক্রিয়, এবং সবাই সবকিছু জানত, জেনে প্রশ্রয় দেওয়া হয়েছে।
তাহলে এই চক্রের মাথারা কারা? পশ্চিমবঙ্গের মানুষের ধারণা আছে এরা কারা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত চক্ষুকর্ণের বিবাদ বঞ্জন হয় ততক্ষণ পর্যন্ত তো আপনি জোর গলায় বলতে পারবেন না, সবটাই আপনার অনুমানের উপর থাকবে। হয়তো সময় আসন্ন প্রকৃত অপরাধীদের স্বরূপ উন্মোচনের। চতুর্থত, এই যে নির্বাচন কমিশন দেশ জুড়ে এসআইআর করবে, দেশের সব রাজ্যে এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এবং কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর করবে বলেই কিন্তু এই এসআইআর এর উদ্যোগ সারা ভারতবর্ষে নিয়েছে। কারণ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় হিংসা হয়, সাধারণ মানুষের প্রাণহানি হয়, বিরোধী দলের কর্মী সমর্থকরা গৃহহীন হন, তাদের ঘর ছাড়া হয়ে থাকতে হয়, মাতৃশক্তি লাঞ্ছিত হন। সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, 2200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন বিধানসভা কেন্দ্রে 2009 সালে যা বলা ছিল 2024 সালে কোথাও 50, কোথাও 55% ভোটার বৃদ্ধি হয়েছে। অস্বাভাবিক, জাতীয় গড় 7%। তার মানে ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারীরা বিপুল সংখ্যায় তালিকায় নাম তুলেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। তাই অমিত শাহ বলেছেন না 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টেশন। সেই জন্য ডেমোগ্রাফিক কমিশন তৈরি হবে। প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে 78তম স্বাধীনতা দিবসে বলেছেন, কলকাতাতে এসেও বলেছেন। তাহলে সুপ্রিম কোর্টও বলেছে যাদেরকে চিহ্নিত হবেন অনুপ্রবেশকারী হিসাবে তাদেরকে তো ছেড়ে রাখা যাবে না, তারা জনসমুদ্রে মিশে যাবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে। তাহলে এসআইআরও কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দলের ভোট ব্যাংককে ক্ষতিগ্রস্ত করার জন্য। কারণ এই ভোট ব্যাংক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসআইআর হলে। সেই জন্য মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক হচ্ছেন কমিশনের বিরুদ্ধে। তিনি জানেন বিজেপির সঙ্গে তার ভোটের পার্থক্য 45 লক্ষ। এসআইআর হওয়ার পর তার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, তখন এই ব্যবধানটা থাকবে না, অনেক কমে আসবে। 5, প্রশাসনের আধিকারিকদের উপর চাপ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপর চাপ, পুরনো মামলা কুচিয়ে তোলা, আবার তলবাবে। একটাই হচ্ছে এই সরকারের প্রশাসনিক পরিকাঠামোকে প্রচন্ড চাপের মধ্যে এবং মনিটরিং এর মধ্যে রাখা। সেটা মুখ্যমন্ত্রী বুঝেছেন। একটাই লক্ষ্য, যেন এই সমস্ত দলদাস আধিকারিকরা নির্লজ্জভাবে শাসকের পদসেবা নির্বাচনে করতে না পারে। 6, নির্বাচন কমিশন যখন নির্বাচনের দিন ঘোষণা করবেন তখন বহু আধিকারিককে তারা নির্বাচনের কাজেই রাখবেন না। এক পদে 3 বছর থাকলে এমনিতেই বদলি হতে হয়, এবং থানার ওসি, আইসি থেকে শুরু করে এসপি, ডিএম, এডিএম, এসডিও, তাদের কি কি ট্র্যাক রেকর্ড সেটা নির্বাচন কমিশনের কাছে আছে। তারা কে অতিরিক্ত দলদাস, কে মাঝারি দলদাস, কে একটু কম দলদাস, সেইটা ক্যাটেগরাইজ করা আছে। এদের অধিকাংশই নির্বাচনের সময় কোনো দায়িত্বে থাকবেন না। 7, শুধু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এবার ভোট হবে না, কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনী আজ থাকে অরুণাচলে, কাল থাকে শ্রীনগরে। মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট রাখতে হবে। শীত পড়ছে, এখন এই সুযোগে অনুপ্রবেশ হবে। ভারত পাকিস্তান সীমান্তে জোরদার ফোর্স মোতায়েন করা হয়েছে। তাহলে অনেকগুলো রাজ্যে ভোট হবে, আসাম, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, একই সময়ে প্রায় আশেপাশে। তাহলে শুধু কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা করে নির্বাচন করা যাবে না। সেই জন্য অন্যান্য রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে আনা হবে, যেমন গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, যেখানে নির্বাচন হচ্ছে না। এবং তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হবে অবাধ,
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব আপনাদের, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, কোনো যদি অভিযোগ ওঠে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। তাই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। 8, গণনা কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের উঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গণনা কেন্দ্রের স্যাংটিটি বজায় রাখবার জন্য কমিশন কিছু পদক্ষেপ করবে। হতে পারে যে গণনা কেন্দ্রের বাইরে বিরাট বড় জায়ান্ট স্ক্রিন টাঙানো হবে, অপেক্ষমান সাংবাদিকরা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা কাউন্টিং সেন্টারের ভিতরে কি হচ্ছে তা দেখতে পাবেন। 9, কুইক রেসপন্স টিম, তাদের গাড়িতে ট্র্যাকার ফ্যাকার লাগানো থাকবে, কিন্তু একই সঙ্গে কুইক রেসপন্স টিম বা এলাকায় টহলদারি যখন কেন্দ্রীয় বাহিনী করে তখন তাদের পথ নির্দেশ কে করে? স্থানীয় পুলিশ। অনেক সময় দেখা যায় যে জায়গায় কোনো গন্ডগোলই নেই সেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, যেখানে গন্ডগোল সেখানে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। সেটা যাতে না হয় এনশিওর করা হবে। এবং একই সঙ্গে কুইক রেসপন্স টিমের জন্য যে গাড়ি বরাদ্দ হবে সেই গাড়ির চালক কতটা নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে তার কাজ করছেন সেটাও কমিশনের নজরে থাকবে। কারণ ধরুন একটা ইনসিডেন্ট হলো, বাইরে থেকে আসা ফোর্সের পক্ষে রাস্তাঘাট চেনা সম্ভব নয়, তাদের পথ দেখিয়ে কে নিয়ে যাবে? ওই যে গাড়িতে তারা ঘুরছেন সেই গাড়ির চালক। যে পথটা যেতে আপনার 10 মিনিট লাগে সেই পথটা এমনভাবে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো 45 মিনিট লাগলো। যখন কেন্দ্রীয় বাহিনী পৌঁছলো সব ফাঁকা। এটা যাতে না হয়। 10, ধরুন একটা বিধানসভা কেন্দ্রে 100টা বুথ আছে, 90টা বুথে খুব স্মুথ ভোট হলো, কিন্তু 10টা বুথ শাসক বেছে নিল, সেখানে ভোটের নামে প্রহসন হলো। কমিশনের কাছে তথ্য আছে কোন বুথে এক্সেসিভ ভোট হয়েছে, 95%, এবং সেই বুথের অধিকাংশ ভোট শাসক পেয়েছে। সেই বুথগুলোকে চিহ্নিত করে সেখানে অধিক নজরদারি হবেই। সেই জন্য আমি এটা বললাম ব্লিচক্রিগ। এটাই হচ্ছে এবারের নির্বাচনে। আমি বলছি এবার বাংলায় বিজেপির ব্লিচক্রিগ। এই বিজেপি বললাম, বিজেপি প্রধান বিরোধী দল, কেন্দ্রের শাসক দল, তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানাচ্ছে। এসআইআর এর মাধ্যমে কেন্দ্রীয় হস্তক্ষেপ হওয়ার সম্ভাবনা 16 আনার উপর 18 আনা। কিন্তু যদি আনুষ্ঠানিক কেন্দ্রীয় হস্তক্ষেপ এভাবে নাও হয়, এই যে মেজার্স গুলো বললাম, এই মেজার্স গুলো কমিশন যদি ইমপ্লিমেন্ট করে তাহলে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ অন্যভাবে ভোট হবে এবং ফলাফলেও তার প্রভাব পড়তে বাধ্য।